সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আমি আলী আশরাফ নিক্কনের লাইভ অনুষ্ঠানে চলে আসছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গে আছেন। সবাই থাকবেন। আজকের দিনটি হলো গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা নতুন একটি বছরে প্রথম নিক্কন আয়োজন করছি, আর একই সাথে নতুন বছরের প্রথম মাস জানুয়ারির আজকে হচ্ছে 6 তারিখ। আমরা নববর্ষের এইটার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করছি। আমরা অবশ্য এটা ছিলাম যে গত বছরের শেষ দিনেও ছিলাম 30 তারিখে, 30 ডিসেম্বর। যাই হোক, আমরা জানি যে প্রতিদিন আমরা এই নিক্কন আয়োজন করি প্রতি মঙ্গলবারে, আর মঙ্গলবার হচ্ছে আমাদের লোক সংস্কৃতির অনুষ্ঠান। আমি ঠিক লোকগীতি বলছি না, তার কারণটা হলো যে লোক সংস্কৃতিতে লোকগীতি একটা অংশ, নিশ্চয়ই অংশ, কিন্তু লোক সংস্কৃতির আরও অন্যান্য দিকও আছেন। ছড়া আছে, ফষ্টি আছেন, তাছাড়া জীবনযাপন আছেন, মানুষের বিশ্বাস আছেন। এসব কিছু মিলিয়েই হলো সংস্কৃতি। তো আমরা মাঝে মধ্যে গান শোনাই, কিন্তু গানগুলোর সাথে সাথে আমরা সংস্কৃতির অন্যান্য দিকগুলো আমরা আলোচনায় তুলি। যাই হোক শ্রোতা বন্ধুরা, এই যে শিয়ামুল ইসলাম কবি, অনেক আগে আমি তো বলতে যাচ্ছিলাম যে একবার আসবেন, মোহাম্মদ শিয়ামুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার বলছেন। ওয়া আলাইকুম আসসালাম। আর কোথায় আছো? তুমি তো ঢাকায় গেছিলে শুনলাম, আর কেমন আছো সেটা আমাদেরকে জানাবা। আর তার সাথে সাথে তোমার যে নতুন জায়গাতে ভর্তি হতে যাচ্ছে সেই সমস্ত বিষয়ে তোমার অভিজ্ঞতাটাও আমাদেরকে একটু একটু শেয়ার করবা নিশ্চয়ই। তোমার এই আগামী দিনে মানে শ্যামল বলছেন যে কেমন আছেন আপনি, মানে আমি কেমন আছি তাই জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো সেটা আমাদেরকে জানাও। তার সাথে সাথে তোমার যে অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে বেশ ব্যস্ত একটা সময় কেটেছে। তুমি এখন আছো কোথায় তাও একটা কথা, তুমি কি ঢাকার দিকে আছো না দেশে আছো সেটা আমাদেরকে একটু জানাবা। তো আমরা এই লোক সংস্কৃতির বিষয়ে যে কথাগুলো বলছিলাম সেটা নিয়ে কিন্তু একটা মোহাম্মদ শিয়ামুল ইসলাম বলছেন যে আমি এখন ঢাকায় ভর্তি হয়েছি স্যার, এখন থেকে ঢাকায় থাকা হচ্ছে, তাই নাকি? কংগ্রাচুলেশন, অভিনন্দন। আমি ওটা বলতে একটু মানে বলেওছি যে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন শুরু হচ্ছে। তুমি আর এখন মানে স্কুলের ছাত্র নয়, তুমি এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যাই হোক, তো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অভিনন্দন। কেমন আছো এটা আমাকে বলবাম। তো যদি ঢাকায় থাকো তাহলে শীতের বিষয়টা কম থাকবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে ভয়ঙ্কর শীত চলছে। গতকালকে আমরা দেখেছি শাকিল খান, অনেক অনেক ধন্যবাদ বিসমিল্লাতেই, দুর্গাহাটা কফি হাউসে গাবতলি বগুড়া দাদু এখন ব্যবসায়ী অনেক খারাপ, ব্যবসা এখন খারাপ হচ্ছে, তো আমি তো আশা করব যে অনেক অনেক ভালো হবে। তো আপনি এখন ব্যবসা একরকম আছে, কিন্তু আপনি নিজে কেমন আছেন আজকের এই আবহাওয়া মিলিয়ে, সব মিলিয়ে কেমন আছেন সেটা আমাদেরকে জানাবেন। আর আমি অবশ্যই বলবো যে একসময় আপনারা সবাই অনেক অনেক ভালো ব্যবসা করবেন এবং সব কিছুই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন জানাবেন।
সাকিব হাসান বিদ্যুৎ বলছে ফাতেমানগর 30 সাল ময়মনসিংহ থেকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত সুন্দর একটা মন্তব্য করেছেন। সাকিব হাসান বিদ্যুৎ আবারও বলছেন যে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, হ্যাঁ, কিন্তু আপনি কেমন আছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। সাকিব হাসান বিদ্যুৎ বলছে যে শুভ সময়, শুভ সময় বটে, নিশ্চয়ই ভালো। শাকিল খান বলছেন কি খবর, আম করে খাওয়াবেন, আমাকে ফোন করবেন। ফোন তো করাই যায়, কিন্তু মানে খাওয়ার, হ্যাঁ, খাওয়াবো কীভাবে খাওয়াবো? আপনি বরং এখান থেকে একবার চলে আসেন বেড়াতে। সেটা হলো যে এখন না, আম যদি খেতে চান তাহলে অবশ্য, হ্যাঁ, আম সবসময় খাওয়া যায়। এখন তো হলো 12 মাসের আম চলছে বা কিছুটা চলছে, আম পাওয়া যায়, কিন্তু সেটা আসলে খুব আম নয়। তো আপনি একবার জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এখন আসেন, আবার জ্যৈষ্ঠ মাসের দিকেও আসেন। সাইফুল ইসলাম বলছেন যে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, আপনি কেমন আছেন জানাবেন আমাকে। সাইফুল ইসলাম বলছে যে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা, তাই আমাদের জেলার সাথেই আছি। আর নাচল তো কাছে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি মন্তব্য করছেন। মোহাম্মদ সিয়ামুল ইসলাম বলছে মাতৃ সমাজ মানেই শক্তি, মমতা এবং সমাজের ভিত্তি। ও আসলে আমাদের পোস্টটা বোধহয় একটু দেখেছে, তবে এটা ঠিক আছে, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। আচ্ছা, সাকিব হাসান বিদ্যুৎ বলছেন যে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আর যে ভালো আছেন মানে বুঝতে পারছি, কিন্তু আবহাওয়া আপনার এখানে কীরকম সেটা আমাদেরকে একটু বলেন। আচ্ছা, তো আমাদের বলছিলাম যে আমাদের সংস্কৃতির মানে দুটো দিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে লোক সংস্কৃতি সব একই রকম না, আসলে এদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, ব্যক্তি আছে, বয়সের দিক দিয়ে পার্থক্য আছে, আবার বিভিন্ন যান্ত্রিক অবস্থান আছে। অনেক গায়ক আছে যারা খালি গলাতেই গান, কেউ একতারার গান গানে, কেউ আবার 3 তারার গান গানে, এবার বিভিন্ন যন্ত্রপাতি আছে। আর বাণী যেটা আছে, মানুষের অনুভূতি, প্রাণের অনুভূতি আছে। কোনো ধরনের কৃত্রিমতা লোক সংস্কৃতিতে আমরা দেখতে পাই না। ইদানিংকালে হয়তো কারো কারো আপত্তি করতে পারবেন, কিন্তু সব মিলিয়েই আসলে যারা যে অবস্থানে আছেন তারা দেখতে পাবেন যে তারা এটা করবেন। আমাদের এই বিষয়টি দেখতে হবে। তো আমরা একটু আগেও বলছিলাম আপনাদেরকে যে আমাদের আসলে এই বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, শুরু হয়েছে। এর মধ্যে আচ্ছা, আমাদের নেটের মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, তবে আমার মনে হয় অভিজ্ঞতাটা একটু বেড়েছে, ফলে সমস্যাগুলো এখন আমি, আগে ঘাবড়িয়ে যে বিভিন্ন জনকে ডাকতে হতো, কিন্তু এখন আমি তো নিজেই পারছি। মাতৃ সমাজকে অবমূল্যায়ন মানে সমাজ দুর্বল করা। আচ্ছা, সেরকম আছে, সব মিলিয়ে আছে। আমার আজকে যে জিনিসটা ঠিক করলাম, আমি এটা স্বীকার করছি যে আমার আসলে টিচার অনেক, তার মধ্যে এই যে আমার অনেক জুনিয়র মোহাম্মদ সিয়ামুল ইসলাম, সেও কিন্তু আমার শিক্ষক। আমরা এখন যে জিনিসটা ঠিক করলাম সেটা কিন্তু আমাকে বলেছিল, এটা সমস্যাটা ছিল, এবং আমার পাশেই বসেছিল মোহাম্মদ সিয়ামুল ইসলাম। তো সে আমাকে পরামর্শ দিল যে আপনি এটা করেন, এবং তারপর তার করা অনুসারে আমি আসলে বাইরের লোককে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু ওনার কথা অনুসারে করলাম, সাথে সাথে দেখলাম যে আমার এইটা সমস্যাটা সমাধান হয়ে গেল। সাইফুল ইসলাম বলছেন কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 জানুয়ারি।
শুক্রবার, স্থান গ্রিনল্যান্ড শিশু পার্ক, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে আমন্ত্রণের জন্য। অনেক 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 ধন্যবাদ। খুবই ভালো লাগে এবং আন্তরিকতার স্পর্শ বুঝতে হয়। এখন মানে আছে, দেখি আমি চলে আসবো এক সময়। সাইফুল ইসলাম বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, ধন্যবাদ অসংখ্য যে আপনি যে ভালো আছেন, সেই জন্য খুব খুশি হলাম। তো আপনারা এই যে মিলন মেলা, সেটা নিশ্চয়ই উপভোগ করবেন, সেই জন্য অনেক ভালো লাগছে। আপনি ভালো থাকেন। আচ্ছা, আমাদের যেটা বলছিলাম যে এই স্থানের বিভিন্ন পার্থক্য আছে। আলীবাবু বলছেন মিতা কেমন আছেন? হ্যাঁ, আলীবাবু বলছেন যে মিতা কেমন আছেন। আপনি ভালোই মনে আছে, আপনি চমৎকার আর কি। হ্যাঁ, মিতা তো বটেই, কারণ আমারও ডাকনাম আসলে বাবু আর কি। এই যে খোকা, বাবু, এগুলো নামগুলো তো আসলে সবার বলতে বলতে হয়ে যায়। তো আমারও হয়ে গেছে, এবং সেই সুবাদে আলীবাবু বলছেন যে মিতা। নিশ্চয়ই মিতা, আমরা খুবই খুশি হলাম। তো আপনি কেমন আছেন সেটা বলবেন। আমি অবশ্যই ভালো আছি। হ্যাঁ, সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনি কেমন আছেন আমাদেরকে বলবেন বা জানাবেন। তো আমরা যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন এই এলাকার বা বিভিন্ন যে আঞ্চলিকতা, জেলা ভেদ হলেই দেখা, আপনি দেখবেন যে আপনি যদি একটা রেল লাইন দিয়ে রওনা দেন, ধরেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে বা নিজের এলাকা থেকে দূরবর্তী কোনো এলাকা, চট্টগ্রামে, রংপুর থেকে চট্টগ্রামে রওনা দেন, এবং এটা লোকাল গেটে গেলে জিনিসটা টের পাওয়া যায়। একটা অভিজ্ঞতা নিয়ে লোকাল গেটে যাবেন এবং বিভিন্ন স্টেশনের লোক উঠবে, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে বিভিন্ন স্টেশন থেকে এক জেলা থেকে আরেক জেলায় গেলেই দেখবেন যে ভাষা বা সংস্কৃতির অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা বলার ভঙ্গি পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই জিনিসগুলো দেখা যায় যে গান এবং সংস্কৃতির মধ্যে, ছড়ার মধ্যে, ফষ্টির মধ্যে এই ভাষাগুলো কাজ করে দারুণভাবে। আচ্ছা, আমরা আসলে নববর্ষে রবীন্দ্রনাথের একটা কথা দিয়েছি, সেটাই দেখছি যে আমি চোখে দেখতে পাচ্ছি। তো সেটাই বলি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি, তিনি বলছেন এখানে একটা খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে অবশ্য লেখাও আছে, কিন্তু যারা শুনছেন তারাও বলতে পারবেন যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে বন্ধু হও, তাই বলছে, বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেউ রও। ক্ষমা করো আজিকার মতো। মানে আজকে এই যে পুরো মানে নতুন বছর, এই নতুন বছরে আসলে পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধগুলোও আমরা ভুলে যাব, ক্ষমা করব, এরকম একটা কথা বলছেন। এবং আমরা এই নতুন বছরে আমরা সবার সাথেই নতুনভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। পুরাতন বন্ধু থাকবে, আবার সেটাও নতুন বন্ধু থাকবে। এবং ঠিক সেই জন্যই কিন্তু নতুন মানে বছরে আমরা নানা ধরনের একসাথে চা খাই বা কথা বলি বা গল্প করি। আমাদের আর একজন বন্ধু চলে আসছেন, তাকে বলছি অসংখ্য ধন্যবাদ। তহিদুল ইসলাম পলাশ বলছেন কেমন আছেন স্যার? আমি তো বেশ ভালো আছি, আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন। শোনা যায় না আপনার কথা, আমার কথা শোনা যাচ্ছে না? শোনা না যাওয়ার কোনো কারণ দেখছি না। এটা অন্যদের শ্রোতারা কি করছেন সেটা আমরা বলতে পারি। এখন মাঝে মধ্যে অবশ্য কেটে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে এখানে তো শোনা যাচ্ছে। আমার যেটা দেখতে পাচ্ছি যে সাউন্ডের যে সেটা উচ্চ হারেই আছে। যাই হোক, তারপরও আমি দেখছি যে কি করা যায়। আচ্ছা,
আলিবা বলছে অনেকদিন পরে ফাঁকা পাইছি, তাই আপনাকে পাইলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে নিয়মিত এবং প্রতিদিনই পাই। স- ও আচ্ছা, তিনি বলছেন তহিদুল ইসলাম যে সরি স্যার, আমার ফোনের সাউন্ড বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই। আমি আবার নতুন লোক যেহেতু, অতএব এই ধরনের কথা বললে আমি একটু মানে হয়ে যাই, থতমত খেয়ে যাই। তো দেখা যাচ্ছে যে না, ঠিক আছে, ফোনটা আপনি চালু করেন, খুবই শুনতে পাবেন তাহলে। তহিদুল ইসলাম পলাশ বলছেন যে শোনা যাচ্ছে স্পষ্ট। খুবই ধন্যবাদ, যে আসলেই শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, না এরকম হয়তো বলছেন যে আমার ভুল স্যার, সাউন্ড অফ ছিল আমার ফোন। না ঠিক আছে, এরকম হয়েই থাকে, আমারও মাঝে মধ্যে অনেক সময় হয়। যেমন এই মুহূর্তে আমার ফোনটাকে আমি বন্ধ করে রেখেছি, তারপর বাড়ি যখন যাব তখন দেখা যাবে যে এটা আবার চালু করা হবে না, অন ইয়ার এটা আমরা বন্ধ করে রেখেছি, কিন্তু এটা দেখা যাবে যে আমি আমার ফোনটাকে আবার দিচ্ছি না। ঠিক আছে, মানে আপনার সমস্যা এখন শোনা যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে আপনার কথা শোনা যাচ্ছে না, কারণ আপনার মন্তব্যগুলো অনেক বেশি মনকে ছোঁয়া লাগে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এখন যেটা আসবো, যে আমাদের প্রথম হলো যে স্বাগত 2026, এটা অবশ্য বলেছি যে আগে। তিনি বলছেন সব শ্রোতা সহ শুভান্দয়ী খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরে সবার জীবনে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এটা হলো সারা বছরের ব্যাপার। আর জানুয়ারির প্রথম মাস, প্রথম বছর প্রথম মাস, সেই জানুয়ারিতেও আমরা দেখব যে এখন চলছে, পৌষ মাস চলছে, বেশ ঠান্ডা। তারপরে পৌষ মাসের পরে আমরা দেখতে পাবো যে এটা 15 তারিখের পরে ওই মাঘ মাস হবে। সেখানেও বেশ ঠান্ডা থাকবে, তাপমাত্রা থাকবে, কিন্তু বাতাস বেশি থাকবে। তারপর ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছুদিন ঠান্ডাই থাকবে, কিন্তু আস্তে আস্তে আমাদের আকর্ষণীয় ফাল্গুন চৈত্র চলে আসবে। তহিদুল ইসলাম পলাশ বলছেন কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন আমাদেরকে জানান, বলেন। আর আপনার আশেপাশে আবহাওয়া কেমন চলছে সেটাও একটু জানাবেন। তহিদুল ইসলাম পলাশ বলছে ভীষণ মিস করছিলাম। আপনি অবশ্যই, আমিও সেটাই ভাবছিলাম যে যারা খুব বেশি আপনার মন্তব্য বা ইত্যাদি আমার খুব ভালো লাগে। একটু পড়ছি স্যার, শুক্রবার আমার প্রাইমারি পরীক্ষা আছে, দোয়া করবেন যেন চাকরিটা হয়। নিশ্চয়ই, আমি অবশ্যই দোয়া করব। এবং বিশেষ করে শিক্ষকতার চাকরি আমার কাছে খুব ভালো মনে হয়। অনেকে মনে করে যে, আমি অনেকবার বলেছি যে আমি আসলে শিক্ষক ছিলাম, কিন্তু কোনো কারণে যদি আমার আবার নেবার বা সুযোগ থাকে, ধরা যাক যে আমার কোনো একটা কারণে আবার অল্প বয়স থেকে শুরু করলাম, তাহলে আসলে আমি ওই শিক্ষকই হতাম। আমার প্রথম দিকে আসলে ভেবে টেবে হয়নি, ওই চলতে চলতে মাস্টার হয়ে গেছে। কিন্তু এখন আমি ভেবে চিনতে মাস্টারের, এবং এটার হলো যে নানান বিষয়ে যে প্রশিক্ষণগুলো থাকে, বিএড থাকে বা প্রাইমারি স্কুলের যেইগুলো থাকে প্রশিক্ষণের থাকে, সেগুলো আমি আসলে আগেই করে ফেলতে পারতাম, যেহেতু আমি শিক্ষকই হব। শিক্ষকতা চাকরিটাকে আমার আসলে খুব ভালো লাগে। এটা শুধু মানে যে কিছু টাকা পয়সা পাওয়া যায় সেই জন্য নয়, আসলে এটা কাজের সাথেই, ছাত্রদের সাথে কথাবার্তা, কিছু ধারণা অর্জন করা, কিছু ধারণা। আমি আমি একটা ভুল ধারণা আছে যে আমি বোধহয় অনেক লোককে অনেক কিছু শেখাই বা বুঝাই, এরকম কিছু একদমই ভুল কথা। আসলে ছাত্রদের সাথে চলতে চলতে আমি কিন্তু অনেক কিছু শিখি। এই যে আমি শ্যামল ছাত্রকে বললাম, সে তো অনেক জুনিয়র, কিন্তু তার পাশে বসতে বসতে দেখা যাচ্ছে যে সে আমাকে অনেক প্রযুক্তি বা এই রেডিওর বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, এবং তার কাছ থেকে আমি শিখে চলছি। তহিদুল ইসলাম পলাশ বলছেন যে প্রচুর ঠান্ডা স্যার, লেপের তলে ঢুকে আছে। হ্যাঁ, ঠিকই আছে।
যদি বাইরে খুব একটা দরকার না থাকে তাহলে নিরাপদে থাকাই উচিত। আমি কথা প্রসঙ্গেই দেখতে পাচ্ছি যে ওই ইটা আসছে না আবার। তহিদুল ইসলাম পলাশ বলছে যে শুনে ভালো লাগলো যে আপনি মানুষ গড়ার কারিগর স্যার। মানুষ গড়ার কারিগর তো, কিন্তু আপনি তো বললাম যে আমি নিজেও আসলে গড়ে তুলি, এবং শিক্ষকরাও কিন্তু আসলে নিজেরাও গঠন করে। আপনি প্রথম বছরে যে শিক্ষক থাকবেন, আপনি নিশ্চিত তার 5 বছর 6 বছর পরে আপনি আলাদা মানুষ হয়ে যাবেন। ছাত্রদের সাথে সহজ সরলতা, হ্যাঁ, সব সহজ সরলতা, মানুষের সাথে থাকা অনেক বেশি জটিলতাহীন। অন্য জায়গার লোকদের সাথে দেখা যায় যে মাস্টাররা ঠিক মতো চলতে পারে না। তার কারণ হলো যে তাদের দিক চলাফেরার কথাবার্তা, এই যে কলা কৌশলের কথাবার্তা, আচ্ছা, এই সমস্ত জিনিসের থেকে শিক্ষকরা নিরাপদে বরং ছাত্রদের সাথে সহজ সরলভাবে কথাবার্তা বলি, যেটা আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের 2জন শিল্পী আছেন, সেদিকে একটু যেতে হবে। যে স্বাগত নববর্ষকে তো বিদায় নিলাম, শুভেচ্ছা জানালাম। এরপর হলো সাগর সেন। তিনি 15ই মে 1932 সালে জন্মগ্রহণ করেন, আর 4 জানুয়ারি 1983 সালে আমাদের কাছ থেকে বিদায় নেন। সাগর সেন হলেন একজন প্রখ্যাত বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অবশ্য তিনি আধুনিক গানও গেয়েছেন, আবার দেশাত্মবোধক গানও গেয়েছেন। আমি অবশ্য ঠিক রবীন্দ্রসঙ্গীতেরই 2টো গান দিয়েছি, দেশাত্মবোধক। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হলেও তিনি অসংখ্য বাংলা আধুনিক গান, দেশাত্মবোধক গানের রেকর্ড করেছিলেন, কয়েকটি পরিচালনাও করেছিলেন। সাগর সেনের জন্ম 1932 খ্রিস্টাব্দে 15ই মে ব্রিটিশ ভারতের অধুনা ফরিদপুরের এক রাজ পরিবার। তিনি বিজন বিহারী সেন ও নয়ন মঞ্জুরি সেনের কনিষ্ঠ পুত্র। পরিচয় চলচ্চিত্রে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে গানটির জন্য 1979 সালের নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে বাংলা চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার এমনিতে পেয়েছিলেন। 1981 খ্রিস্টাব্দের পরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, তবু জীবন 1.5 বছর সমানভাবে সঙ্গীত পরিবেশন করে গেছেন। শেষে 1983 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের 4 তারিখে মাত্র 50 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তার প্রতি অনেক অনেক গভীর শ্রদ্ধা প্রকাশ করছি, এবং তার শিল্পীর, তার গান শুনতে শুনতে আমার জীবনের অনেক মূল্যবান সময় গেছে, এবং তার গান আমার হৃদয়ের মধ্যে স্থান করেছে, যা আমাকে আমার জীবনের যে দিক নির্দেশনা তার গানের মাধ্যমে, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমি পেয়ে থাকি বা পেয়েছি, বা অন্যরাও পাবেন। সেই জন্য তাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের দ্বিতীয় শিল্পী ফাহমিদা নবী। 4 জানুয়ারি 1964 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি আমাদের মধ্যে আছেন এবং আমাদের সুন্দর সুন্দর অনেক গান আছেন। তিনি সাধারণত ক্লাসিক্যাল, আধুনিক ধাঁচের গান, এছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত গেয়ে থাকেন। তার পিতা পরলোকগত বিখ্যাত সঙ্গীতজ্ঞ মাহবুব নবী, এবং 3 যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। 15 জানুয়ারি 2011 সালে তিনি 6 সেলিম আল দীনের লেখা 10টি গান নিয়ে অ্যালবাম করেন, আকাশ ও সমুদ্র অপার। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি 2006 সালে বের করে অ্যালবাম এক মুঠো গান। 2010 সালের ভালোবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবাম এক মুঠো গান 2। বাংলা চলচ্চিত্র আহতে লুকোচুরি লুকোচুরি গল্প গানটি গাওয়ার ফলে 2007 সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। যাই হোক, তাকে অনেক অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি। সে আমাদের অনেক প্রিয় একজন শিল্পী। তার আরও অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করুন, এই আশা নিয়ে আমি আজকের মতো শেষ করছি প্রসঙ্গ। আমাদের সময়ও বিষয়টাও বেশি, কিন্তু আমাদের সময়টাও ক্রমশ কমে আসছে। 24 মিনিট পার হয়ে গেছে, আর অল্প সময় আছে। এই সময়টা আমি বলছি যে মানব যে সমাজ, সেখানে তো অনেক কিছু ভাবার সুযোগ আছে। হয়তো গানের এই বিষয়গুলো
বিভিন্ন বিশেষ করে লোক সংস্কৃতি, এই গান আসলে মানুষের বিভিন্ন জায়গাকে তুলে ধরেন, স্পর্শ করেন, ছোঁয়া লাগে। তো এই জন্য ভিতরের ওই যে আছে মাটির পথ চলার উপর, সেই পথের নিচেও যে ভিত্তিটা আছে সেই জায়গাটা কিন্তু দেখা দরকার। যাই হোক, এখন আমি যেটা বলছি যে আমাদের সমাজের একেবারে প্রাচীনকালে যখন ছিলেন তখন এখানে মাতৃ সমাজ ছিল। মায়েদেরকে বলা হয়েছিল যে মা প্রধান ছিল এবং মার পরিচয়ের মাধ্যমেই শিশুদের বা অন্য মানুষদের পরিচয় ছিল। তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে এইটা একটা বেশ কঠিন পরিবেশ পরিস্থিতি ছিল, মেয়েদের জন্যও ছিল আর শিশুদের জন্য ছিল, অন্যদের জন্য ছিল। তার কারণটা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, প্রথম এখনকার যা কিছু আছে সব কিছুই কিন্তু তখন ছিল না। এটা প্রায় 30,000 বছর আগে মাতৃ সমাজ সর্বত্রই ছিল এবং দেখা যায় যে ছোট ছোট অল্প কিছু লোক নিয়ে গুচ্ছ গুচ্ছ লোক ছিল এবং সেই সময় কোনো প্রযুক্তি ছিল না, কিছুই ছিল না। রেডিও, টিভি এগুলো তো ছিলই না, প্লেন, বাস বা ট্রেন তো ছিলই না, এমনকি কোনো যন্ত্রপাতিও ছিল না। তখন হাতি বা ঘোড়া দিয়েও ব্যবহার করে যানবাহন ছিল না, সমুদ্রে জাহাজ ছিল না। আরও গোড়াতে যদি যাই তাহলে বলতেই হবে যে তখন আসলে পাথরের হাতিয়ারও ছিল না। পাথরের হাতিয়ারও কিন্তু অনেক পরে হয়েছে, তাতে মানুষের সুবিধা হয়েছে, কিন্তু পাথরের ব্যাপারও ছিল না। এবং সবাই নিশ্চয়ই খুব অবাক হবে যে সবার জানা এবং বোঝা আগুন, এই আগুনের আবিষ্কার করতে ছিল না। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞ লোকরা বলেছেন যে অনেক পুরাতন প্রবীণ লোকরা হয়তো শিশুদের বলতো যে জানো, আমার তো তোমাদেরকে কিছু খাওয়াইতে পারলাম না। কেউ হয়তো বললো যে দাদু অনেক খাইয়েছেন ভালো মাংস, কাঁচা মাংস। তো বলল যে আমার দাদুর বলেছিল যে তার দাদু নাকি অনেক পোড়া মাংস খাইয়েছে। তাহলে সেই সময় আসলে পোড়া মাংস খেতে পারতো না, তাহলে কিভাবে খেত? ওই যে প্রাচীনকালে কিভাবে খেত পোড়া মাংস? ওই জঙ্গলে যখন আগুন লাগতো তখন অনেক প্রাণী, ছাগল, ভেড়া বা অন্য জঙ্গলের প্রাণীরা মারা যেত আগুনে পুড়ে, তখন তারা ওই পোড়া মাংসগুলো খেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থাটা ছিল। তাহলে আর তখন কি ছিল আসলে? তখন বাইরে কোনো যন্ত্রপাতি ছিল না, প্রযুক্তি ছিল না, জ্ঞান বিজ্ঞানও খুব ছিল না। এবং আপনারা খেয়াল করে দেখেন যে এখন কিন্তু আমরা অনেক সময় বলি যে মাতৃভাষা, তো মাতৃভাষা বলি কিসের জন্য? এখন তো আমরা সবাই কথা বলি, বাবাও কথা বলে, ভাই কথা বলে, মামারা কথা বলে, চাচারা কথা বলে। আসলে এই আদিম সমাজে যখন যাচ্ছে তখন কিন্তু দেখা গেছে যে ওই মাই আসলে সকলকে, আমাদের অভিজ্ঞতা যে এটা হলো সেটা, এটা হলো ছাগল, এটা হলো কচু, এটা হলো আম, এই প্রশ্নগুলো শিশুদেরকে মাই আসলে শিখিয়ে দিতেন এবং শিশুরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যেত যে মাই আসলে এগুলো শিখিয়েছেন। বা এই ভাষাকে বলতে বা ভুলটুল হলে যে এইভাবে বলতে হয় না, ওইভাবে বলতে হয়, তো মা এটা শেখাতেন। সেই থেকে দেখা যেত যে আস্তে আস্তে ওই ভাষাকে মাতৃভাষা বলার রেওয়াজ চালু হয়ে যেত। আর সেই চালু থেকে এখন পর্যন্ত আমরা তাই বলি যে ভাষাটা হচ্ছে মাতৃভাষা, আর একই সাথে বলি যে দেশ হলো মাতৃদেশ, পৃথিবীটাকেও মাতৃ হিসাবে ভাবি আমরা। তার মানে হলো যে এই যে ছিল, তো সেই সময় আমরা একটু বলি, আমাদের সময় তো একটু হয়ে গেছে, তারপরে খুব দ্রুত একটা কথা বলি যে আসলে মানুষ তখন হলো প্রাণী হিসাবে অন্যান্য জীবের থেকে অনেক দুর্বল জীব। যেমন ধরেন যে চিতাবাঘ, চিতাবাঘের মতো দ্রুত উড়াতে পারে না, চিলের মতো দ্রুত উঠতে পারে না, মাছের মতো পানিতে থাকতে পারে না। এবং এই সময়ে
মহামারী বা অন্য খাদ্যের অভাব সব মিলিয়ে যথাসাধ্য যে মৃত্যুটা ছিল খুবই মানে বেশি, সবাই যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতেন। এবং ওই গুচ্ছগুলোতে দেখা গেছে যে 25 থেকে 50-এর মধ্যে থাকতো। যদি 50-এর বেশি হতো, খাদ্য সম্পদ ইত্যাদির কারণে যদি হতো, তাহলে দুই ভাগ হয়ে দুই দিকেই চলে যেত খাদ্য সংগ্রহের জন্য। খাদ্য উৎপাদন ছিল না, তারা খাদ্য সংগ্রহ করত। তো এই মাতৃতান্ত্রিক সমাজের ভিত্তিটাই আসলে গোড়ার ভিত্তি, এবং সেই ভিত্তিতেই এখনকার আধুনিক মানুষ বা সব কিছু আছে। পরে আগুন আবিষ্কার হয়েছে, তারপরে হলো যে পাথরের হাতিয়ার হয়েছে, তারপর বিভিন্ন হাতিয়ারের মানে এসেছে, এগুলো হয়েছে। এই যে কারণে দেখা যাচ্ছে পুরুষ মানুষের যে একটা বিবর্তন বলছে, যে বিবর্তনের মাধ্যমে, কারণ পুরুষতন্ত্রের প্রাধান্য তৈরি হলো মাতৃতান্ত্রিক সমাজটা জাগাতে পুরুষতান্ত্রিক হলো। তার কারণটা হলো যে যেহেতু হাতিয়ার ছিল, তখন বড় পশু শিকার করত, রাস্তাঘাট করত, বা পিরামিড বড় নগর করত, এবং এই সমস্ত জন্য পুরুষ মানুষের আসলে শারীরিক শক্তি বেশি ছিল, তারা এটা করত। আমি একটু লম্বাভাবে এই জায়গাটার পরে আরেকটা জায়গায় আছে আধুনিক, মানে এই বিশেষ করে এই 10,000 বা এইরকম 1200 সালের দিকে আমরা দেখি যে শিল্পের আসে। এই শিল্পে আসার পর বা যন্ত্রপাতি আরও অনেক বেশি সাময়িক হয়, তার ফলে কী হলো, পুরুষ এবং নারী উভয়ের মধ্যে আসলো। কারণ শারীরিক শক্তি আগে যেটা ঘোড়ায় চড়তে হতো, হাতিতে চড়তে হতো, বা অনেক ভারী শক্তি দিয়ে, শারীরিক শক্তি দিয়ে অনেক হাতিয়ার চালাতে হতো। কিন্তু মেয়েদের হাতিয়ারগুলো এখন তো হলো কি বোর্ডে টিপ করা বা মুখ করা, ফলে শারীরিক শক্তির থেকে মাথার শক্তিতেই এখন অনেক দরকার। যে কারণে দেখা যাচ্ছে মস্তিষ্কের ক্ষমতার জন্য পুরুষ এবং নারী উভয়ই সমান গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। যাই হোক, এইটাই হলো মাতৃতান্ত্রিক সমাজ। এটা নিয়ে তন্ত্র লিখেছিলাম, আমি লিখেছিলাম যে মর্গান লিখেছিলেন, এবং আমাদের একজন খুব পণ্ডিত ব্যক্তি ফ্রেডারিক এঙ্গেলস, তিনিও লিখেছেন, এবং তারা দেখিয়ে দিয়েছেন যে আসলে গোড়াতে অনেক বছর, লক্ষ লক্ষ বছর মারা আসলে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, অনেক কষ্ট, অনেক দুঃখ মানে সহ্য করে। এটা নিয়ে আমরা আবার আরেকদিন বলবো, কারণ এটা অনেক বেশি কথা। তো আশা করি এটা নিয়ে একটু খোঁজ খবর করবেন, সবাই মিলে করা উচিতও বটে। যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে। যা সমস্ত শ্রোতা আমাদের সাথে ছিলেন এবং কথাগুলো শুনছিলেন, গান শুনেছেন, তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এই সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, আচ্ছা ভালো কথা। আমি যে অডিও এতে ছিলাম সেটাও একটু বলিনি, কথা প্রসঙ্গে এখনও বলা হয়নি। অবশ্য আমি পোস্ট দিয়েছি, কৃষ্ণ কর্মকার কৌশিক, ASM মনিরুজ্জামান আল মনির, এই দুইজন আমাদেরকে অডিও পোস্টে ছিলেন, জানিয়েছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, অন্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর অন্য যারা বিভিন্ন জায়গায় আজকের যে লাইভে কমেন্ট করেছেন, তাদেরকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আবার আসবো 13 তারিখে, এবং সেদিনকে আমরা পৌষ মাসের শেষ দিনে অনেক কথা বলবো। তো আপনারা নিশ্চয়ই থাকবেন, আসবেন। আজকের মতো সবাইকে মানসিক প্রশান্তি আশা করছি, শারীরিক সুস্থতা আশা করছি, তাছাড়া নিরাপদ অসুখ বিসুখ মুক্ত জীবনযাপন দিয়ে আমরা 13 তারিখে আবার চলে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।